আসসালামু আলাইকুম ভাই। আজকে তোমাদের সাথে যে অধ্যায় নিয়ে আলোচনা করব তা হলো উচ্চতর গণিতের প্রথম পত্র চতুর্থ অধ্যায় বৃত্ত। বোর্ডে লিখে রাখলাম যে অধ্যায়ের নামটা বৃত্ত লিখে রাখলাম। তো আমরা আজকে এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। আজকে টোটাল এই অধ্যায় সূচনাই করতেছি বৃত্তের সংজ্ঞা দিয়ে। তো বৃত্তের সংজ্ঞাটা কি বলতেছে শোনো, একটু মনোযোগ দিয়ে শুনবা। বলতেছে যে একটি সমতলের উপরস্থ কোনো একটি নির্দিষ্ট বিন্দু, এটা একটা, এই বোর্ডটাকে তোমরা একটা সমতল কল্পনা করো। এই বোর্ডের এটাকে একবার সমতল কল্পনা করবা। বলতেছে সমতলের কোনো উপরস্থ কোনো একটা বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দু, একটা বিন্দুকে আমরা ফিক্সড ধরলাম। তো এই একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বের বিন্দু সমূহের দ্বারা, বিন্দু সমূহের সেট দ্বারা যে সঞ্চারপথ তৈরি হবে ওই সঞ্চারপথকে বলা হবে কি? বৃত্ত। বুঝো না কিছু? না? শোনো, এবার এদিকে তাকাও। তো একটি নির্দিষ্ট বিন্দু ধরলাম। তো একটা নির্দিষ্ট বিন্দু থেকে আমি সমান দূরত্ব নিব। মনে করো এখান থেকে আমরা এখানে অসংখ্য বিন্দু নিব, যে সবগুলা বিন্দুর দূরত্ব কি হবে এই জায়গাটা থেকে, এই নির্দিষ্ট বিন্দু থেকে সমান হবে। আমি কি করব, এখন এই নির্দিষ্ট একটা বিন্দু নিব, এই নির্দিষ্ট বিন্দু থেকে আমি এখানে অনেকগুলো বিন্দু আঁকবো, যে সবগুলা বিন্দু দূরত্ব কি হবে? সমান হবে। তো আমি ধরে নাও আগে আমি একটা গোল একটা জিনিস আঁকলাম। এটা কি জিনিস আমি ধরে নাও এখন পর্যন্ত জানি না। আমরা এখন পর্যন্ত ধরে নাও আমি এটা কি আঁকলাম জানতেছি না। এখন তুমি কি করলা, এখানে একটা নির্দিষ্ট বিন্দু ধরলা। এই একটা নির্দিষ্ট বিন্দু ধরার পরে দেখো এখানে অসংখ্য কোটি কোটি বিন্দু আছে না? এখানে দেখো, এই যে এখানে অসংখ্য কোটি কোটি বিন্দু আছে, একটু মনোযোগ দিয়ে দেখো। অসংখ্য কোটি কোটি বিন্দু আছে, দেখা গেল এখানেও আছে। আমি জাস্ট কয়েকটা এখানে দেখাচ্ছি, এখান দিয়ে দেখো এগুলো সবগুলো কোটি কোটি, এখানে অসংখ্য বিন্দু আছে। তো দেখা গেল যে এই বিন্দু থেকে দেখো, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব যা মনে করো আর, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব 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 আর। এক কথা বলতে গিয়ে আমি বোঝাচ্ছি যে এই যে একটা নির্দিষ্ট বিন্দু আছে, এই একটা নির্দিষ্ট বিন্দু থেকে এই যে একটা সমতল, এই দেখো পুরোটাই কিন্তু একটা সমতল, এই টোটাল সমতলের একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বের আমরা কি করলাম, এই যে একটা নির্দিষ্ট যে বিন্দু আছে এটাকে আমরা স্থির ধরলাম। ধরে নাও এই একটা নির্দিষ্ট বিন্দুকে স্থির ধরে তার সমান দূরত্বের অসংখ্য অসংখ্য বিন্দু সমূহের দ্বারা যে সঞ্চারপথ তৈরি হবে ওই সঞ্চারপথকে বলা হবে কি? বৃত্ত। তাহলে আমি কি বললাম, আবার বলতেছি শোনো। কোন সমতলের উপরস্থ, একটা সমতল, সমতলের উপরস্থ একটা নির্দিষ্ট বিন্দু থেকে, এই যে দেখো এখানে এটাকে বলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বের বিন্দু সমূহের দ্বারা সৃষ্ট সঞ্চার পথকে কি বলা হয়? সঞ্চার পথকেই বলা হয়ে থাকে বৃত্ত। আশা করি তোমরা বৃত্তের সংজ্ঞা ছোটবেলা থেকেই জানো, তাও আমি একটু বলে দিলাম। এখন এখানে কথা শুনবা, আমি যে এখানে শুরুতে একটা বিন্দুকে নির্দিষ্ট ধরলাম, এই যে বিন্দুটাকে যে আমি যে শুরুতে যে নির্দিষ্ট ধরলাম, এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় কেন্দ্র বা সেন্টার। এই যে আমি যে একটা নির্দিষ্ট বিন্দু ধরলাম, এই নির্দিষ্ট বিন্দুকে কি বলা হয়? নির্দিষ্ট বিন্দুকে বলা হয়ে থাকে কেন্দ্র। ছোটবেলা থেকে আমরা যে শুনতেছি বৃত্তের কেন্দ্রটা, আমাদের সংজ্ঞার মধ্যে যাকে আমরা স্থির ধরলাম, যাকে আমরা নির্দিষ্ট করে ধরলাম, ওই নির্দিষ্ট বিন্দুর নামই কি? কেন্দ্র। এরপর সংজ্ঞার মধ্যে কি বলা ছিল? একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বের, এই যে সমান দূরত্ব, যে দেখো সবগুলো জায়গার মধ্যে কি দূরত্ব কি সমান না? তার মানে আমরা জানি কি যে যে সকল জিনিসের মান অপরিবর্তনশীল তাকেই বলা হয় ধ্রুবক। তো এই জায়গার মধ্যে আমরা দেখো দূরত্ব কি কখনো পরিবর্তন হয়েছে এই চিত্রটার মধ্যে? না। এখানে দূরত্বটা আমরা স্থির ধরলাম, তার মানে আমরা বুঝতেছি যে এই দূরত্বটা কি? এই দূরত্বটা হলো ধ্রুবক। এই দূরত্বটা কি? এই দূরত্বটা হলো ধ্রুবক। কোন দূরত্ব? ওই নির্দিষ্ট বিন্দু থেকে যে প্রত্যেকটা বিন্দুকে যে আমরা যে দূরত্ব দ্বারা প্রকাশ করলাম, ওই দূরত্বটা কি হবে? ধ্রুবক হবে। ওই দূরত্বকে আমরা কি বলবো? ব্যাসার্ধ। ওই ধ্রুবকটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ। তার মানে কথা বোঝা গেছে? তার মানে আমরা এখান থেকে বুঝতেছি একটা বৃত্তের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হলো কেন্দ্র আর একটা হলো কি? ব্যাসার্ধ। তো নরমালি আমরা শুরুতে বৃত্ত নিয়ে আলোচনা করলাম, বৃত্ত কাকে বলে বললাম, এরপরে বললাম বৃত্তের মধ্যে কি কি থাকতে পারে। একটা নির্দিষ্ট বিন্দু কেন্দ্র থাকবে, যে একটা নির্দিষ্ট বিন্দু আছে ওটাকে আমরা কেন্দ্র বলবো। আর যে একটা দূরত্বকে আমরা ধরতেছি, ওই ধ্রুবক দূরত্বকে আমরা কি বলবো? ব্যাসার্ধ বলবো। কেন্দ্র, কেন্দ্র ইংরেজি কি থাকে? কেন্দ্র ইংরেজি হলো সেন্টার, আর এটা ইংরেজি হলো রেডিয়াস। রেডিয়াস থেকে এই কারণে আমরা বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করি, আর সেন্টার প্রথম অক্ষর থেকে আমরা বৃত্তের কেন্দ্র কি দ্বারা প্রকাশ করে থাকি? সি দ্বারা প্রকাশ করে থাকি। আশা করি ক্লিয়ার। এবার আসি, আমরা আস্তে আস্তে শিখবো বৃত্তের সমীকরণ কি, বৃত্তের ব্যাসার্ধ কি। আমরা মোটামুটি ভাবে বৃত্তের যত নারী নক্ষত্র আছে সবগুলো আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে শেষ করে ফেলবো। তো প্রথম টপিকটা হলো আমরা মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ শিখবো।
কি যে দেখো মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তো আমরা এখন এটা শিখব, ঠিক আছে? মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ মানে এক কথা হলো ওই যে বৃত্তের কেন্দ্রটা যে আমরা একটু আগে একটা বিন্দুকে নির্দিষ্ট করে ধরলাম, ওই নির্দিষ্ট বিন্দুটা থাকবে কই মূল বিন্দুতে। এখন মূল বিন্দু মানে কোনটা ভাই? এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যে আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে যে বিন্দু মিলিত হয় নরমালি আমরা এটাকে কি বলে থাকি? এটাকেই আমরা মূল বিন্দু বলে থাকি। তাহলে একটা বৃত্তের একটা যে বৃত্ত আছে ওই বৃত্তের কেন্দ্রটা এখন থাকবে কই মূল বিন্দুতে। তো আমরা একটা বৃত্তের কেন্দ্রকে মূল বিন্দু দেখে একটা বৃত্ত আঁকলাম, ধরে নাও এটা একটা বৃত্ত ভাই, আমার বৃত্ত আমার চিত্র একটু খারাপই হয়, তারপরে ধরে নাও যে এটা একটা বৃত্ত। তো আমরা জানি যে ছোটবেলা থেকে আমরা এই জিনিসটা শিখে আসলাম যে কোন একটা বৃত্তের মূল বিন্দু হয় যে মূল বিন্দু বলতে আমরা বুঝি ওই মূল বিন্দু স্থানাঙ্কটা হয়ে থাকে কত 0,0। তাহলে এই মূল বিন্দু স্থানাঙ্ক হলো 0,0। আমি ধরে নিতেছি এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু মনে করো, এখানে ধরলাম বৃত্তের উপরস্থ একটা বিন্দু মনে করো x, y, x, y। এখন আমি দুটো বিন্দুকে যোগ করে দিলাম। এবার আসি ব্যাসার্ধ কি জিনিস? ব্যাসার্ধ হলো ভাই বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব। ব্যাসার্ধ বলতে বোঝানো হয় বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলে থাকি। তাহলে দেখো তো এটা কি বৃত্তের কেন্দ্র না, আর এটা কি বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু না, তাহলে এটাকে তো আমরা ব্যাসার্ধ বলতে পারি। তার মানে আমরা এখান থেকে বলতে পারি ওপি সমান আর, ওপি সমান আর। এখন আমরা সরল রেখা অধ্যায় শিখছিলাম এরকম দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র, যে মনে করো এখানে x1, y1 ছিল, এখানে x2, y2 ছিল, আর এই বিন্দু স্থান এই বিন্দুকে আমরা a দিলাম b দিলাম। তাহলে আমরা একেবারে বলতাম যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র ছিল যে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এটা আমরা সরল রেখা অধ্যায় শিখছিলাম। তাহলে দেখো তো এই যে আমি যে এখানে এই বিন্দু স্থানাঙ্কটা ও, এখন দেখো এই যে আমি লিখলাম ও ফি, দুইটা কি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব না? তাহলে আমি তো এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? √x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার ইকুয়াল টু r লেখা যায়, কারণ এই সূত্র অনুযায়ী লেখা যায়। তো আমি কি করলাম? উভয় পক্ষকে বর্গ করে দিলাম। উভয় পক্ষকে বর্গ করলে x থেকে 0 শূন্য গেলে শুধু x থাকে, তাহলে x স্কয়ার প্লাস y থেকে 0 গেলে শুধু y থাকে, বর্গ করার কারণে রুট আর কাটা গেল স্কয়ারে, আর এই পাশে থাকলো কি r স্কয়ার। এটা হলো আমাদের এই যে হেডলাইন দিলাম মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, এটাই হলো মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি যে ভাই আমি যে লিখলাম মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার সমান r স্কয়ার, এই বৃত্তের কেন্দ্র কত? তো সরাসরি দেখো আমি কেন্দ্র কত ধরছিলাম 0,0। তাহলে আমরা লিখতে পারি এই বৃত্তের কেন্দ্রটা হলো 0,0 আর ব্যাসার্ধ কত ধরছিলাম? r ধরছিলাম। তাহলে ব্যাসার্ধ হলো কত? ব্যাসার্ধ হলো r। ব্যাসার্ধ হলো কত? ব্যাসার্ধ হলো r। তো আশা করি আমরা ক্লিয়ার, আশা করি আমরা কি ক্লিয়ার হলাম যে যখনই আমরা যদি কখনো কোনো জায়গায় বৃত্তের সমীকরণ এরকম দেখি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান r স্কয়ার, এই রকম সমীকরণ দেখলেই তোমরা ডাইরেক্টলি বলবা এটা হলো মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট কি বৃত্তের সমীকরণ। আশা করি টপিকসটা ক্লিয়ার, আশা করি টপিকসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আসি আমরা শিখবো, এবার আমরা শিখবো কি একটা বৃত্তের কেন্দ্রতে সবসময় মূল বিন্দু থাকবে এমন তো না, অন্য কোনো বিন্দুতেও থাকতে পারে। তাহলে আমরা অন্য কোনো বিন্দুতে যদি একটা বৃত্তের কেন্দ্র হয় তখন একটা বৃত্তের সমীকরণ কি রকম হতে পারে আমরা এখন ওটা নিয়ে আলোচনা করব। নির্দিষ্ট কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আমরা এখন এটা শিখব, কি শিখবো? নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এক কথা বলতে গেলে আমরা যে একটু আগে যেটা শিখলাম তার কেন্দ্র ছিল কই? মূল বিন্দুতে। এখন আমরা শিখবো ওই বৃত্তের কেন্দ্রটা মূল বিন্দুতে থাকবে না, মূল বিন্দুতে না থেকে অন্য কোনো বিন্দুতে থাকবে। দেখো কিভাবে করি, একটু মনোযোগ দিয়ে শুনবা। এটা হলো y অ্যাক্সিস, এটা হলো x অ্যাক্সিস।
এটা হলো ওই অ্যাক্সিস, এটা হলো কি এক্স অ্যাক্সিস। মনে করো আমরা এখন এই একটা বৃত্ত আঁকলাম এই জায়গার মধ্যে। এখন এই বৃত্তের কেন্দ্রটা কই নাই? এই বৃত্তের কেন্দ্রটা এখন মূল বিন্দুতে নেই। এখন এখানে মনে করি এটা হলো বৃত্তের কেন্দ্র, ধরে নিলাম এই বৃত্তের কেন্দ্রটা হলো এক্স কমা কে। ঠিক আছে, আমরা এটাকে ধরলাম সি ধরলাম। আর এখানে একটা বৃত্তের উপরস্থ একটা বিন্দু মনে করো ধরলাম ফি এক্স কমা ওয়াই। তাহলে আমরা এখান থেকে এটাই তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা এখান থেকে এভাবে লিখতে পারি, দেখো যে সিপি, যে আমরা কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি সিপি সমান আর। কারণ এই যে কেন্দ্র থেকে এই বিন্দু দূরত্বটাকে তো আমরা ব্যাসার্ধ বলতে পারি, তাহলে লিখতে পারি সিপি ইকুয়াল টু আর। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি রুট ওভার এক্স মাইনাস এস হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর। আবার আমরা এটাকে এভাবে লিখতে পারি x মাইনাস এস হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। তো এটাও একটা কি, যখন কোন একটা বৃত্তের কেন্দ্র যখন মূল বিন্দুতে না বসে, যখন এটা যখন s কে বিন্দুতে বসবে কেন্দ্রটা, তখন তার সমীকরণ কি দাঁড়াবে, তখন তার সমীকরণটা দাঁড়াবে x মাইনাস এস হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার সমান কি আর স্কয়ার। এটা কখন হবে, যখন কোন একটা বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে না হয়ে। দেখো ভাই সহজ, এটা এটা জানলো তুমি, ওই যে একটু আগে যেটা শিখলাম ওটা জানবা। যেমন যদি s এর মান 0 হয়, যদি k এর মান 0 হয়, তাহলে সেটা কই বসবে, মূল বিন্দুতে বসবে। তখন তার সমীকরণ কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান r স্কয়ার। মানে s এর মান 0, k এর মান 0 বসালে ঠিক আগের সমীকরণটা আমরা পেয়ে যাচ্ছি। আমরা এটাকে আরেকটু এখন একটু কি বলবো, এটাকে আরেকটু মডিফাই রূপ দিব, একটু ঢঙ্গের রূপ দিব। এখন দেখো কিভাবে, দেখো একটু দেখো, আমরা এখন একটা এটা খুব সুন্দর একটা ঢঙ্গের রূপ দিয়ে দিব। আমরা এই জায়গাটা থেকে, হ্যাঁ আমরা এই জায়গাটা থেকে এখান থেকে লেখা শুরু করি। দেখো আমরা এই জায়গাটাতে কিভাবে লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লেখা যায় না, লেখা যায় a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। তো আমরা এই জায়গাটা থেকে লিখতেছি প্লাস এখানে লিখতে পারি y স্কয়ার মাইনাস 2yk প্লাস k স্কয়ার ইকুয়াল টু কি r স্কয়ার। লেখা তো যায়, জাস্ট আমরা কি করলাম, এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করলাম, এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করছি। আমি এটাকে একটু সাজাই লিখি, হ্যাঁ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস সরি মাইনাস 2, এরপরে লিখতে পারি ধরো s x প্লাস মাইনাস 2ky প্লাস s স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস r স্কয়ার ইকুয়াল টু 0। জাস্ট সাজাই লিখলাম, কি করলাম আমরা, x স্কয়ার লিখলাম, y স্কয়ার লিখলাম, মাইনাস 2s টাকে আগে লিখলাম, মাইনাস 2k টাকে আগে লিখলাম, এরপর s স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস r স্কয়ার সমান 0 লিখলাম। এবার আমি দেখো আমি কি করব, আমি একটু দেখো একটু এই এখন আমরা সামান্য সামান্য জিনিস কিছু নিয়ে কাজ করব, যেটা হলো আমরা একটা সুন্দর বৃত্তের ফরম্যাট দাঁড় করানোর জন্য আমরা এখানে একটু কাজ করব। কি করব, আমি ধরে নিব s ইকুয়াল টু মাইনাস জি, ধরে নিতেছি, আদারওয়াইজ কিছু না, জাস্ট ধরতেছি। এবং k ইকুয়াল টু ধরে নিতেছি মাইনাস এফ। আবারও বলতেছি ধরে নিতেছি আমি s ইকুয়াল টু মাইনাস জি, k ইকুয়াল টু কি মাইনাস এফ। এবং আরো একটা জিনিস ধরি, c ইকুয়াল টু s স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস r স্কয়ার। এখন আমি কি করব, যাদেরকে আমি যা যা ধরলাম আমরা ওই জায়গায় বসাই। এখন আমি এই s এর পরিবর্তে কি বসাতে পারি, মাইনাস জি বসাতে পারি। তাহলে আমি কি দাঁড়ায় x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2, s এর পরিবর্তে বসাচ্ছি মাইনাস জি এক্স মাইনাস 2, কে এর জায়গায় বসাতেছি মাইনাস এফ ওয়াই প্লাস প্লাস এই পুরোটা, এই দেখো এই পুরোটা জায়গায় আমরা কি বসাবো, এই যে আমরা সি বসাবো, এই পুরোটা জায়গায় আমরা কি বসাবো, সি বসাবো। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, এই জায়গায় কি বসাচ্ছি, সি ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে একটু সাজাই লিখি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হলো একটা বৃত্তের আদর্শ সমীকরণ। এই যে সমীকরণটা, এটা তোমাদেরকে ডিরেক্টলি মনে রাখতে হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস ইকুয়াল টু 0। এটাও কিন্তু একটা বৃত্তের সমীকরণ, আর এটাই কিন্তু আমাদের অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি কাজে লাগবে এই সূত্রটা। কোনটা, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা একটা বৃত্তের সমীকরণ। আশা করি আমরা বুঝলাম যে কিভাবে এই লাইনটা আসলো, এই জায়গা থেকে কিভাবে আসলো। এটাও বৃত্তের সমীকরণ, এটাও বৃত্তের সমীকরণ, ভাই এই জায়গা থেকে এটা আসলো। কথা ক্লিয়ার তো, ক্লিয়ার তো, ওকে। এখন আমি তোমাদেরকে যদি বলতাম যে আচ্ছা বলেন তো, এই যে আপনি যে এখানে বৃত্ত লিখলেন, এই বৃত্তের কেন্দ্র কি কি ছিল,
তো তখন তোমরা বলতে যে এই বৃত্তের কেন্দ্র ছিল এস কমা কে, এস কমা কে, ব্যাসার্ধ আর ছিল, বল ঠিক আছে। এখন প্রশ্ন হলো এই বৃত্তের কেন্দ্র কত, কার এই বৃত্তের কেন্দ্র কত? আগে বলো তো আমরা এখানে যে জিটা আসলো কই থেকে, এস থেকে না? এখানে যে এই যে একটা আসলো কই থেকে, কে থেকে না? এবার বলো তো এস এর মান ধরছি কত, মাইনাস জি, কে এর মান ধরছি কত, মাইনাস এফ। তার মানে আমরা বুঝতেছি যে এই বৃত্তের কেন্দ্র হবে মাইনাস জি কমা মাইনাস এফ। সরাসরি কথা বলে দিলাম, এই বৃত্তের কেন্দ্র অলওয়েজ মাইনাস জি কমা মাইনাস এফ। আর ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ আমরা এখানে ব্যাসার্ধ বের করব, আমরা এখানে ব্যাসার্ধ এখনই বের করব। তবে এতটুকু তো ক্লিয়ার, আমরা এই বৃত্তের কেন্দ্র কি জানলাম, মাইনাস জি কমা মাইনাস এফ। এখন প্রশ্ন হলো ভাই এই বৃত্তের ব্যাসার্ধটা কি হতে পারে? এখন দেখো ব্যাসার্ধ কি হতে পারে। আমরা যে একটু আগে ধরে নিলাম সি সমান, একটু আগে ধরলাম যে এই এস স্কয়ার প্লাস কে স্কয়ার, বা এটা এভাবে লিখলাম সি ইকুয়াল টু এস স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস আর স্কয়ার, একটু আগে ধরছিলাম না, ধরছিলাম কিনা, একটু আগে যে ধরলাম এখানে। তাহলে আমরা এখান থেকে আর স্কয়ার কে পাশে নিয়ে আসি, তো আর স্কয়ার কে পাশে নিয়ে আসলে কি হয়, এস স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস সি। এখন আসি দেখো আমরা কি করতে পারি, যে এই জায়গাটার মধ্যে এই যে এস এর মান, এস এর মান কত ধরছিলাম, মাইনাস জি ধরছিলাম না? তো এস এর পরিবর্তে মাইনাস জি হোল স্কয়ার, কে এর পরিবর্তে মাইনাস এফ হোল স্কয়ার মাইনাস সি। তাহলে আমার এখানে এগুলো কি আসছে, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। আমার কি দরকার, ব্যাসার্ধ দরকার না, এখানে তো আর স্কয়ার আছে। তাহলে লিখতে পারি সুতরাং আর ইকুয়াল টু রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এটা হলো এই বৃত্তের ব্যাসার্ধ। এটা হলো এই যখন যখন বৃত্তের সমীকরণ যখন এরকম থাকবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, তখন এই বৃত্তের কেন্দ্র অলওয়েজ মুখস্থ থাকতে হবে মাইনাস জি কমা মাইনাস এফ, এবং ব্যাসার্ধ হবে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। বুঝে গেছে, বুঝে গেছে তো নাকি? ওকে, এখন আসি আমরা সামনে যাবো, আরো আমরা অনেক কিছু শিখবো বৃত্ত নিয়ে, আমরা অনেক কিছু। তার মানে আমরা এখন কি শিখলাম, নির্দিষ্ট কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ শিখলাম কি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। এই বৃত্তের কেন্দ্র বললে বুঝো মাইনাস জি কমা মাইনাস এফ, এবং এই বৃত্তের ব্যাসার্ধ শিখবো রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এবার আসি দেখো আমরা এখন বৃত্তের কেন্দ্র, হ্যাঁ আমরা এখন অনেকগুলো মজার মজার জিনিস শিখবো, যা তোমরা দেখে খুবই আনন্দিত হবা, খুবই মজার মজার জিনিস শিখবো। এই যে আমরা যে একটা বৃত্ত আঁকলাম, এই যে বৃত্তের সমীকরণটা ছিল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। আমি যদি বলি এই কোশ্চেনটা তোমরা যখন এমসিকিউ তে পরীক্ষায় আসবে, বা কলেজ স্যাররাও কখনো তোমাদেরকে যদি জিজ্ঞেস করে যে ডিরেক্টলি যে একটা বৃত্তের সমীকরণ দিয়ে এই বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র মান কত হতে পারে, এটা সরাসরি বের করার টেকনিক আছে। তাহলে কেন্দ্র বের করা সরাসরি টেকনিক, কেন্দ্র বের করার সরাসরি টেকনিক, কেন্দ্র বের করা সরাসরি টেকনিক। উপরের লাইনটা মুছে ফেলি, তাহলে আবার ভুল করে তোমরা তুলে ফেলবা। বৃত্তের কেন্দ্র সরাসরি বের করার টেকনিক। ফার্স্ট কাজ, ফার্স্ট কি করতে হবে, ফার্স্ট কাজ হলো এক্স স্কয়ার ও ওয়াই স্কয়ার এর সহগ 1 বানাতে হবে, ফার্স্ট কাজ। 2 নম্বর কাজ হলো এক্স ও ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ, -2 দ্বারা ভাগ করলেই এক্স ওয়াই সহগকে -2 দ্বারা ভাগ করলেই কি বৃত্তের কেন্দ্র বের হয়ে যাবে, বৃত্তের কেন্দ্র বের হয়ে যাবে। অর্থাৎ -g ও -f পাওয়া
যাবে। মানে সহজ কথা বলতে আমি বলি তোমাদেরকে, শোনো, সহজ কথা বলতে এক্স এর সহগকে তোমার ফার্স্ট কাজ কি করা, এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সহগকে 1 বানাতে হবে। 2 নম্বর কথা হলো এক্স এবং ওয়াই সহগকে কি করতে হবে, -2 দ্বারা ভাগ করতে হবে। যেমন একটা উদাহরণ বলি তোমাদেরকে, মনে করো 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস মাইনাস মনে করো 12x প্লাস 14y প্লাস 15 ইকুয়াল টু 0। এটা একটা বৃত্তের সঙ্গে আমরা শিওর, এটা তো শিওর শিওর। এখন আমার উদ্দেশ্য, আচ্ছা আমি এটাকে সহজ করে দিই, যেহেতু প্রথম ম্যাথটা তো প্রথম ম্যাথটা একটু সহজ করে দিই, প্লাস দিয়েই দিই। তো এইটা দিয়ে তোমাকে বললো, কোশ্চেন বললো যে এই বৃত্তের কেন্দ্র কত। তখন তোমার কাজ কি করা, শুরুতে আগে বৃত্ত আমি কি করবো, এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সহগকে 1 বানাবো। তাহলে আমি পুরো সমীকরণকে 2 দ্বারা ভাগ করে দিই। তাহলে পুরো সমীকরণকে 2 দ্বারা ভাগ করলে কি আসে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 6x প্লাস 7y প্লাস 15/2, যেহেতু 2 দ্বারা ভাগ করলাম পুরো সমীকরণকে। কারণ কি, কারণ আমার উদ্দেশ্য হলো এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সহগকে কত বানাবো, এক্স স্কয়ার সহগ এবং ওয়াই স্কয়ার সহগকে 1 বানালাম। এখন এখন কি করব, এক্স এর সহগকে কি দ্বারা ভাগ করতে হবে, -2 দ্বারা, এবং ওয়াই সহগকে -2 দ্বারা ভাগ। তাহলে এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করে, এক্স এর সহগ কত, 6 না, তো 6 কে -2 দ্বারা ভাগ করলে কি আসবে, -3। আর ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কি আসবে, -7/2। তাহলে এটাই হবে কি বৃত্তের কেন্দ্র। আশা করি আমি যে কথাগুলো লিখলাম তোমরা এই বিষয়টা কি হয়ে গেছো, ক্লিয়ার হয়ে গেছো। কি করলাম তাহলে, এখানে কি করছি, শুরুতে এক্স স্কয়ার সহগ এবং ওয়াই স্কয়ার সহগ 1 বানালাম। বানানোর পরে আমি এক্স এর সহগকে, আবারও বলি, এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করব এবং ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করব। এক্স এর সহগ এবং ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করলে যে রেজাল্ট পাবো তাই হলো বৃত্তের কেন্দ্র। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এইভাবে, এখান থেকে দেখো, তাহলে আমি শর্টকাট লিখে দিই, -d, -f সমান যে মাইনাস এক্স এর সহগ বাই 2 মাইনাস ওয়াই এর সহগ বাই 2, সহজ করে লিখে দিলাম। তার মানে কি, আবারও বলি কথাগুলো, বৃত্তের কেন্দ্রটা বের করাটা সবার জানা উচিত। আর সবার আগে কি করব, তাহলে শুরুতে যদি, এখন প্রশ্ন হলো ভাই যদি শুরুতেই কোশ্চেনে যদি এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সব 1 থাকে, মানে সেম থাকে বলতে আগে 1 দেওয়া থাকে, তাহলে তো আমার জন্য এত ফেরা দেওয়ার কিছু নেই। শুধুমাত্র আমি কি করব, এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করব, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করব, তাহলে আর কিছু করার নেই। যেমন একটা উদাহরণ বলি, তাহলে আমরা কি করব, যদি আমার এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সহগ যদি 1 দেওয়া থাকে কোশ্চেনে, তাহলে আমার আর বাড়তি কাজটা করতে হবে না। যেমন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 8x প্লাস 10y প্লাস 15 ইকুয়াল টু 0। ভাই বলো, এখানে এক্স স্কয়ার সহগ কত, 1, ওয়াই স্কয়ার সহগ কত, তাও 1। তাহলে আমার তো এখানে আর কোনো চেঞ্জ করার দরকার নাই। শুধু কি করব, এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করব, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করব, তাহলে সেটা বৃত্তের কেন্দ্র হয়ে যাবে। তাহলে এক্স এর সহগ কত, -8, তাহলে আমি -8 কি দ্বারা ভাগ করব, -2 দ্বারা ভাগ করব। অলওয়েজ এক্স এর সহগ চিহ্ন সহ বসাবো, শুধু 8 বসালে হবে না, তাকে আমরা চিহ্ন সহ বসাবো। তাহলে এক্স এর সহগ কত, -8, ওকে, ওয়াই এর সহগ কত, 10/-2, তাহলে মাইনাসে মাইনাসে কাটা গেলে কত হবে, 4, আর এটা কি হবে, -5। তাহলে বৃত্তের কেন্দ্র হবে কি, বৃত্তের কেন্দ্র হবে 4, -5। আশা করি আমরা এখান থেকে বুঝলাম কিভাবে একটা বৃত্তের কেন্দ্র বের করা যায়। এবং আমরা এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ, দেখো তুমি এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ সূত্র এই যে মানও বের করতে পারো, r = √g² + f² - cd। তাহলে আশা করি আমরা মোটামুটি বুঝে গেলাম যে একটা বৃত্ত থেকে কিভাবে কেন্দ্রগুলো বের করা যায়, আর টেকনিকটাও আমরা বলে ফেললাম। তাহলে আমরা এটা মুছে ফেলি। হ্যাঁ, এখন আসি, দেখো আমরা শিখবো যে একটা বৃত্ত হওয়ার জন্য একটা বৃত্তের বৈশিষ্ট্য কি হতে হবে, মানে একটা বৃত্ত হওয়ার শর্ত কি হতে হবে, বৃত্তের সমীকরণ, বৃত্ত হওয়ার শর্ত। তাহলে আমাদের এখনকার টপিকসটা কি বলবো আমরা, এখনকার টপিকসটা হলো আমাদের বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য। হ্যাঁ, বৃত্ত হওয়ার শর্ত বা বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য বলি আমরা লিখব। এখন আমরা শিখব বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্যাবলী। হ্যাঁ, বৈশিষ্ট্য বানান ঠিক আছে। আচ্ছা, বৈশিষ্ট্য লিখি, একটি বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য, আমরা বৈশিষ্ট্যটা শিখব।
এই বানান দেখবা তোমরা, ঠিক আছে? প্রথম হলো এক্স স্কয়ার ও ওয়াই স্কয়ারের এক্স স্কয়ার ওয়াই এক্স ও ওয়াই এর দ্বিঘাত সমীকরণ। আগে কি লিখবো? এক্স ও ওয়াই এর দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ তো বুঝো, তো মানে এক কত হলো এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার থাকতে হবে। 2 নম্বর কত হলো এক্স স্কয়ার ও ওয়াই স্কয়ারের সহগ সমান হতে হবে। কি হতে হবে? সহগ সমান হতে হবে। 3 নম্বর হলো এক্স ওয়াই সম্বলিত পদ অনুপস্থিত থাকা যাবে না, সম্বলিত পদ থাকা যাবে না, সম্বলিত পদ থাকা যাবে না। এগুলো হলো একটা বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য। কি বললাম? প্রথম হলো এক্স ওয়াই দ্বিঘাত সমীকরণ থাকতে হবে। 2 নম্বর হলো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সহগ সমান হতে হবে। 3 নম্বর কথা হলো এক্স ওয়াই সম্বলিত পদ থাকা যাবে না। যখন এই তিনটা শর্ত ফিল হবে তখন এটাকে আমরা একটা কি বলবো? বৃত্তের সমীকরণ বলবো।